আলোচিত লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ইরশাদ বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। এমনকি সে সময় তার উপর হামলাও করা হয়েছিল। এতে গুরুতরভাবে আহত হয়েছিলেন তিনি। ইরশাদ বিরোধী আন্দোলনের সময়কার একটি ঘটনা তিনি তার ফেসবুকে শেয়ার করেছেন, আর সেই ঘটনাটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পিনাকি লিখেন, এরশাদ বিরোধী আন্দোলনে ২০ নভেম্বর ১৯৯০-এ হরতাল সফল করতে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজের পেছনে ছাত্র জনতার সাথে পুলিশ ও জাতীয় পার্টির এক ভয়ানক সংঘর্ষ হয়। পুলিশ গুলি ছোড়ে। আমার পাশেই জিয়াবুল বলে এক ছাত্র মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে। জিয়াবুল কোনো দল করত না, কিন্তু সেই সময়ে সব ছাত্রই লড়াইয়ে এভাবেই সামিল হয়েছিল। আমি জিয়াবুলের রক্তাক্ত শরীর তুলে নিয়ে পেছাতে গিয়ে জাতীয় পার্টির হাতে ধরা পড়ি। জাতীয় পার্টির গুন্ডারা পিটাতে পিটাতে আমার হাত পা ভেঙে ফেলে। আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে এলে দেখি পুলিশ আমাকে গ্রেফতার করেছে। আমি আর মৃত জিয়াবুল ততক্ষণে পুলিশের গাড়িতে। যাই হোক, টু কাট লং স্টোরি শর্ট, আমার ডান হাত কবজি থেকে ভেঙে যায়। আমি শেভ করতে পারতাম না। আমার দাড়ি ছিল সেই শেভ করতে না পারার একটা আউটকাম। আমি সেই তারুণ্যের সময়ের সাথে আমার দাড়ি আর গোঁফ দিয়ে মেন্টালি কানেক্ট করতাম, তাই ভাঙা হাত ঠিক হয়ে গেলেও আমি শেভ করতাম না। সেই সময় আমাকে প্রতিনিয়ত ব্যাখ্যা দিতে হয়েছে আমি কেন দাড়ি রেখেছি, আর এখন দিতে হচ্ছে আমি কেন দাড়ি কেটেছি। আমি আমার লুকে একটা বদল আনতে চেয়েছি। কিছুদিন পরে আপনাদের চোখ সয়ে যাবে। তবে এর সাথে সেকেন্ডারি একটা কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে আমার সেবোরিক ডার্মাইটিস বলে একটা স্কিন কন্ডিশন আছে। এটা নাকি কোনো রোগ নয়, ডাক্তারেরা বলে। সেবোরিক ডার্মাইটিসে দাড়ি গোফে খুশকি হয়। ওষুধ খেলে মাসখানিক চলে যায়, তারপর আবার হয়, ঠান্ডায় বেড়ে যায়। ফ্রান্সের শীতে এটা ভয়াবহ রূপ নিয়েছে। বুঝতেই পারছেন, আমার চুলেও সেই খুশকি আছে। তাই কখনো মাথা ন্যাড়া করে ফেলে আবার অবাক হইয়েন না। ৬ ডিসেম্বর এরশাদ পদত্যাগ করে। ২৭ তারিখে মিলন ভাই মারা যাবার পরে জরুরি অবস্থা জারি হয়। আমি তখন ভাঙা হাত পা নিয়ে মেডিকেল কলেজে চিকিৎসাধীন। জাসদ ছাত্রলীগের রাজশাহীর সভাপতি শফিক দলবল নিয়ে মেডিকেলে এসে আমাকে চালান করে দিল বাইরে। এরপর কোথায় যাব? ঠিক হলো বগুড়ায় যাব, আর থাকবো বাল্যবন্ধু ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রদল নেতা মাসুদ আক্তার জিতুর বাসায়। পৌঁছালাম রাতে। কিছুক্ষণ পর চাদর মুড়ি দিয়ে আসলো আমাদের আরেক বন্ধু, বগুড়ার তৎকালীন মুজিববাদী ছাত্রলীগ নেতা সৌদ জানালো একটা রেডিও ট্রান্সমিটার বানানো হয়েছে। সর্বদলীয় ছাত্র ঐক্যের সংবাদ বুলেটিন প্রচার করতে হবে। জিতুর বাসাতেই থাকুক, এখান থেকে যতটুকু পারা যায় ট্রান্সমিশন হবে। আমি বললাম, পাগল নাকি? এমনিতেই আমি এসে চেপে বসেছি, পুলিশ আমাকে খুঁজছে। রেডিও সিগন্যাল ধরে ধরে সে আমাকে ধরবেই, সাথে বাসার সবাইকে আটকাবে। বরং এক কাজ কর, একটা নৌকা জোগাড় কর। করতোয়া নদীতে ঘুরে ঘুরে ট্রান্সমিট করা যাবে, তাহলে রেডিও সিগন্যাল ঠিকমতো ট্র্যাক করতে পারবে না পুলিশ। পরদিন স্থানীয় ছাত্র ইউনিয়নের মেসেজ পেলাম জিতুর বাড়ি আর নিরাপদ নয়, সরে পড়া ভালো। সেই রাতে আবার গিয়ে উঠলাম শিমুলের বাসায়। পরদিন আমাদের স্বপ্নের ট্রান্সমিটার ধরা পড়ল। পার্টি জানালো এই মুহূর্তে বগুড়া ছাড়ুন। বগুড়া ছেড়ে নাটোরে গেলাম অজ্ঞাতবাসে। কোথায় কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। মাথায় হুলিয়ে নিয়ে ভাঙাচোরা শরীর নিয়ে এই অজ্ঞাতবাস অসহ্য হয়ে উঠেছিল। তারপরেই এলো কাঙ্ক্ষিত সংবাদ। এরশাদ যেদিন পরে সেদিন সন্ধ্যায় খবর পেলাম। কয়েকদিন পরে বগুড়ায় ফিরলাম, সাথে সাথেই রাজশাহীতে। ক্র্যাচ বগলে চলি, কিন্তু সারা দেহ মনে টকবক করে ফুটছে উৎসাহ। মনে হতো নতুন করে দেশটা ফিরে পেয়েছি। এইবার নক্ষত্রের দিকে উড়িয়ে নিয়ে যাব দেশটাকেই সবাই মিলে। কি যে বোকা ছিলাম! শুধু আমি নই, আমাদের প্রজন্মের সবাইকে বোকা বানিয়ে দিল পলিটিশিয়ানরা। আমাকে, শফিককে, জিতুকে, সৌদকে, শিমুলকে, রেডিও ট্রান্সমিটার বানানোর সেই অজানা যুবককে বোকা বানিয়েছিল জীবন বাজি রাখা লক্ষ তরুণদের, যারা তাদের তারুণ্যকে সেদিন একটি মহৎ অর্জনের জন্য অনায়াসে অপচয় করে ফেলেছিল। এছাড়া ২০১৪ সালের বিএনপির মিছিল সম্পর্কে আলাদা একটি পোস্টে পিনাকি লিখেন, গতকাল বিকেলে বগুড়ায় বরগোলা থেকে বাসায় ফিরছি রিকশায়, সাথে বাল্যবন্ধু স্বাধীনতা চিকিৎসক পরিষদের শীর্ষ নেতা মিশু। এমন সময় উল্টো দিক থেকে একটা বিশাল মিছিল গর্জন করতে করতে আসে। মিশু বলল, আজকে বিএনপির বিক্ষোভ দিবস। এটা সেই মিছিল, বগুড়ার বিএনপির মিছিল বলে কথা। হাজারের উপরে মিছিলকারী। আমি হঠাৎ স্লোগানের কথা শুনেই চমকে উঠলাম। মিছিলের মূল স্লোগান, জবাই কর, জবাই কর। একটি রাজনৈতিক দলের কর্মীরা প্রকাশ্য রাজপথে জবাই কর স্লোগান দিয়ে নিজেদের মহিমা জারি করছে। এর মধ্যেই দেখলাম দুই একজন মিছিলের সামনে থেকে মিশুকে দেখে সালাম দিল। মিশু হেসে সালামের জবাব নিল। নিজেরা তো ঠিকই সৌজন্য বিনিময় করছেন, কিন্তু কর্মীদের শেখাচ্ছেন কি? এরা তো রাজনৈতিক কর্মী, জল্লাদ বা খুনি নয়। এদের মুখে এই ধরনের অসভ্য আর বর্বর স্লোগান তুলে দেওয়ার দায় কার? এই বিশাল মিছিল মৃত্যু ক্ষুধায় গর্জন করতে করতে একবিংশ শতকের একটি নগরের রাজপথ প্রদক্ষিণ করবে।
এটা মেনে নেওয়া যায়? শাহবাগে ঠিক এই ধরনের স্লোগান দেওয়া হয়েছিল, একটা দুইটা শিবির ধরো, ধৈরা ধৈরা জবাই করো। আমি শিউরে উঠেছিলাম, এটা কি? পরদিন বাকি বিল্লাহ নতুন স্লোগান আবিষ্কার করলো, একটা দুইটা শিবির ধরো, ধৈরা ধৈরা মানুষ করো। যখন রাজশাহীতে ছাত্র ছিলাম আমি বিএনপি, জাসদ আর মৈত্রী 3 দলকেই দেখেছি হাসুয়া, চাইনিজ কুড়াল এমন সব প্রাগৈতিহাসিক অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করতে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কোনো অর্থেই রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি, হয়ে উঠেছে ইনডেমনিটি পাওয়া মাস্তান বাহিনী। আপনি চিন্তা করে দেখুন, দলের ব্যানার না নিয়ে এই স্লোগান দিয়ে কেউ রাজপথে আসলে তাকে কি ছেড়ে দিত পুলিশ, রাষ্ট্র? না, দিত না। দলের ব্যানার থাকলে সব ধরনের ফ্যাসিস্ট আর অসভ্য ফ্যান্টাসি বৈধ হয়ে যায়। আফসোস।